করে অপমান। রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পী অমর ঘোষকে চরম অপমান। বিস্ফোরক অভিযোগ প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমর ঘোষের। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে চরম অপমানের শিকার রাজ্যের সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী অমর ঘোষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ম পূর্বোত্তর যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্য ও দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের প্রখ্যাত এবং জনপ্রিয় শিল্পী অমর ঘোষকে। কিন্তু অবাক করার মতো ঘটনা হলো, আমন্ত্রণ করেও সেই মঞ্চে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো না রাজ্যের এই খ্যাতনামা শিল্পী অমর ঘোষকে। তারপরে নিজের ফেসবুকে তাকে আমন্ত্রণ জানিয়ে অপমান করার কথা জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এরপরই সরকারি অনুষ্ঠানে এভাবে অমর ঘোষের মতো শিল্পীকে অপমানের ঘটনায় নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। এ নিয়ে রিপোর্টেড টিভি ত্রিপুরাকে বিস্ফোরক অভিযোগ করেছেন সঙ্গীত শিল্পী অমর ঘোষ নিজেই। শুনুন অমর ঘোষের সাথে রিপোর্টেড টিভি ত্রিপুরার এডিটর কৌশিক অধিকারীর টেলিফোনিক কথোপকথন। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আপনাকে রিপোর্টেড টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। গতকাল একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা আপনার সামাজিক মাধ্যমে আপনি একটি পোস্ট, আপনার পোস্টকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। আপনি অপমানিত বোধ করেছেন এরকম একটা বিষয় উঠে আসছে গতকালের যে অনুষ্ঠান ছিল সেটাকে নিয়ে। একদম 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 হ্যাঁ, একটু যদি বলেন আমাদের সংক্ষেপে। আসলে আমাদের রাজ্যে এখন একটা তো উৎসবের আবহাওয়া চারিদিকে চলছে এবং সম্প্রতি নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গেল, যেটা আমাদের রাজ্য অর্গানাইজ করেছে, সেটা খুবই গর্বের। এবং গতকাল সেটার লাস্ট দিন ছিল এবং লাস্ট শেষ সন্ধ্যায় আমাদের আস্তাবল মাঠে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেখানে অনেকেই সবাই জানো যে এখানে বোম্বের শিল্পী জনপ্রিয় শিল্পী শান মুখার্জি গান গাইবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে গর্ব ইন্ডিয়ান আইডল সৌরভ দেববর্মা গান ছিল এবং পাশাপাশি আমাদের রাজ্যের কিছু গুণী শিল্পীদের গান ছিল। রাজ্য শিল্পী যেমন সুশোভন ভট্টাচার্য, সৈকত রায়, পারমিতা রিয়াং, মৃন্ময় ঘোষ, তারপর ঝুমা জামাতিয়া, অনুপ রায়, এদের সাথে আমার গানও ছিল। আমাকে দপ্তর থেকে আমন্ত্রণ ফোন করে আমন্ত্রণ জানানো হয়। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনাকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে না, যুব ক্রীড়া দপ্তর থেকে। আচ্ছা, যুব ক্রীড়া দপ্তর থেকে হ্যাঁ ফোন করে জানানো হয়। যিনি ফোন করেছেন তিনিও একজন শিল্পী, ওকে ভালো করে চেনেন। আমাকে দাদা বলেই ডাকেন যে দাদা তোমার একটা গান রয়েছে, 29 তারিখ সন্ধ্যাবেলায় আস্তাবল মাঠে তোমাকে একটি গান গাইতে হবে, ঠিক আছে? এবং তার প্রস্তুতির জন্য আমরা 28শে ফেব্রুয়ারি পূর্বাশার আরবান হাটে, ওখানে একটা স্টেজ ছিল নর্থ ইস্ট ফেস্টিভ্যালের, ওই স্টেজে বিকেল 3টে থেকে আমরা রিহার্সাল করছি কে কি গান গাইবে। সমস্ত শিল্পীরাই, আগরতলার বা রাজ্যের যে শিল্পীরা গাইবে, যে কজন নাম ছিল, তারা সবাই এখানে গিয়ে ওই মঞ্চে শব্দ এবং যন্ত্রের সাথে আমরা রিহার্সাল করেছি। এবং সেই মতো কালকে ছিল ফাইনাল মঞ্চ পরিবেশনা। আমাকে বলা হলো যে 5টার মধ্যে আপনি আসুন। 6টায় আমাদের প্রোগ্রাম শুরু, 5টায় রিপোর্টিং, আর আমার গানের সিরিয়াল হচ্ছে 2 নম্বর। মানে অনুষ্ঠান শুরুর আগেও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল? না, সেটা দিনের বেলায় বলা হয়েছে, দিনের বেলা বলা হয়েছে যে সময়টা 5টা চলে যাওয়ার জন্য গিয়ে রিপোর্ট করতে হবে। 6টা থেকে অনুষ্ঠান, আমার সিরিয়াল হচ্ছে 2। আমিও যথারীতি প্রায় 5:15 নাগাদ আমি পৌঁছে গেছি মাঠে গিয়ে সেখানে একটা সেই খুব আনন্দময় পরিবেশ, সবাই যার যার প্রস্তুতি নিচ্ছে, আমাদেরও মন খুশি ছিল। কিন্তু আমি প্রায় ঘন্টাখানেক বা একটু আগে একটু গুঞ্জন শুনতে পেলাম আমার শিল্পীদের কাছ থেকে যে সঞ্চালক সঞ্চালিকার হাতে যে ক্রমতালিকা রয়েছে অনুষ্ঠানের তালিকায়, সেই তালিকায় একমাত্র আমার নামটা নেই। আচ্ছা, এটা যখন আমার কানে গেল, প্রথমে মানে খুব গুরুত্ব দিইনি, কারণ ভেবেছি কোনো একটা মিস্টেক হয়েছে, কারণ হতে পারে অনেক সময় কোনো কারণে বাদ দিয়েছে। আমি একদমই হালকা মেজাজে ছিলাম। কিন্তু আস্তে আস্তে যত সময় এগোচ্ছে তত বুঝতে পারলাম যে যারা অ্যাঙ্কার ছিল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই লিস্টে যে নামগুলি যেভাবে ছিল সেভাবেই অ্যানাউন্সমেন্ট করার জন্য। তো সভাপতি আমাকে যে আমন্ত্রণ জানিয়েছিল সেও শিল্পী বোন আমার, ওকে আমি জানতে চাইলাম যে আমি কি করব, কিন্তু ও তখন সংকোচ বোধ করছিল অ্যাকচুয়ালি আমার সামনে আসার জন্য। আমাকে ততক্ষণে বুঝে গেছি সত্যি এটা কিছু হয়েছে, কিন্তু আমাকে বারবার বলছিল দাদা তুমি বসো, ডাইরেক্টর স্যার এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে?
তা আমি আবার কিছুক্ষণ পর আবার খোঁজ করলাম, ও একই কথা বলছে বারবার যে ডাইরেক্টর স্যার এসে কথা বলবে তোর সাথে। ততক্ষণ আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, এক এক করে গান চলছে। প্রায় যখন আপনি শেষের বসেই পথে ছিলেন, আপনি বসেই আমি ছিলেন। বসেছিলাম, কে এসে কথা বলিনি। হ্যাঁ। ততক্ষণে আস্তে আস্তে পরিবেশও মানে মানুষজন বাড়ছে, হইচইও বাড়ছে, আনন্দের উল্লাসটাও মানে বেড়েই চলছে, ভালো হচ্ছে। আমি তারপর ওকে আবার খোঁজ করলাম যে কিন্তু ততক্ষণে হয়তোবা ও ফোন ধরেনি, আমার সম্ভবত মনে হয় যে খুব শব্দ ছিল সেখানে, সেটা শুনতে পাইনি। তা আমি এমন সময় ডাক এলো হঠাৎ করে, আবার সঞ্চালক আমাকে ডাকলো যে আমাদের তোমার এরপর গান হবে। তখন মঞ্চে গান গাইছিলেন আমাদের সম্মাননীয় স্যার প্রদীপ কুমার চক্রবর্তী, পিকে স্যার গান গাইছিলেন। বললেন যে ওনার পর আমি সে হিসেবে মঞ্চে উঠেছি। মঞ্চের পেছন দিকে আমি মাইক হাতে নিয়ে রেডি হচ্ছি, আমি সব চেক করছি আমার সাউন্ড অপারেটরের কাছ থেকে কথা বলে তুলে, তারপরে আমার গান। তো দেখলাম যে আসলে ওই গান, ওনার গানের পরে হয়তো সঞ্চালককে মানে ডাইরেক্টর স্যার থেকে তো একটা আদেশ থাকে তো বা ক্রম থাকে, ওনার কাছ থেকে হয়তো গ্রিন সিগন্যাল বা পায়নি। ফলে ওরা একটু বিভ্রান্তির মধ্যে ছিল যে আমাকে ডাকবে কি ডাকবে না। যাক শেষ পর্যন্ত ডাকা হয়নি, একটা অন্য কিছু ব্যান্ডকে ডাকা হয়েছে। আচ্ছা, ততক্ষণে আমি বুঝেছি যে মানে একবার প্রথম অবস্থায় আপনাকে মানে আপনার তালিকায় আপনার নাম ছিল না, আপনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন আবার মাঝপথে আপনাকে ডেকে নেওয়া হয়, মানে সেই মুহূর্তে আপনার সেখানে আপনি উপস্থাপন করবেন আপনার গান, সেখানটায় আবার আটকে দেওয়া হয় যে কোনো কারণবশত। যে কোনো কারণে সেখানে বলা হয় যে না, যেমন ছিল তেমনি ছিল। তা আমি আসার ততক্ষণে বাড়ি ফেরার মানে একটা পরিকল্পনা নিয়েছি। এবং তবে অনেস্টলি বলি যে ওই সময়টা আমার মানে খুবই মানসিক মানে একটা সমস্যা হতে চলছিলাম আমি। একদম, আপনি অপমানিত বোধ করেছেন, সেটা আপনি নিজের ফেসবুকেও লিখেছেন। আপনার কাছ থেকে জানার যে আপনার এই যে গানের যে জীবন, গান নিয়ে যে চর্চা, এই সঙ্গীত জীবনে আপনার কি এটাই প্রথমবার, এই প্রথম অভিজ্ঞতা এভাবে একটা সরকারের অনুষ্ঠান আপনাকে আমন্ত্রণ করে নেওয়া হলো, আপনি রাজ্যের গুণী শিল্পীদের মধ্যে অন্যতম একজন, সেখানে সেইভাবে তারপর আপনাকে সুযোগ দেওয়া হলো না? কি অভিজ্ঞতা আপনি পেলেন, বা এ ধরনের অভিজ্ঞতা কি আগে কখনো ছিল কিনা আপনার? না না, আমার গানের যে বয়স মানে সঙ্গীত চর্চার বয়স আমার 40 বছরের উপর হবে, কম না। কিন্তু অনেক ছোটখাটো এগুলি ঘটনা অনেক কিছু ঘটে, কিন্তু এত বড় মঞ্চে সরকারি তরফ থেকে আমন্ত্রণ জানানোর পর এই ধরনের মানে আঘাত আমি এই প্রথম পেয়েছি। এত বড় অপমানিত আমাকে কখনো হতে হয়নি। অবশ্যই আমি ফেরার পথে ডাইরেক্টর স্যারের সাথে নিজে গিয়ে কথা বলেছি এবং ওনাকে জানিয়ে আসার দরকার ছিল যে আমি চলে যাচ্ছি। ওনাকে আমি জিজ্ঞেস করেছি, স্যার মানে আপনাদের ডিপার্টমেন্টের আমন্ত্রণ জানিয়ে স্যারকে গান করার জন্য আমি কালকে রিহার্সাল করেছি, আজকে সময় এসেছি, এখন জানলাম যে আমার নাম নেই। স্যার আপনি তো একজন সভ্য শিক্ষিত মানুষ, আমাকে বলুন, আমি ফেসবুকে পোস্ট করেছি, আমার অনেক শুভানুধ্যায়ী অনেক ছাত্র ছাত্রী অভিভাবক আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি বাইরে যখন যাবো, বাইরে গিয়ে আমার ওদের কি বলবো, আমি গান গাইতে পারিনি। কেন পারিনি স্যার? আমার মানে কেন আমি গাইতে পারিনি, কি অসুবিধা ছিল? আপনার কাছ থেকে জানার যে আপনি তো নিজে এই বিষয়টা আপনার সঙ্গে ঘটেছে, আপনি কি বলবেন, মানে কেন এই ধরনের, এটা কি শুধুমাত্র একটা নিছক ভুল বা ত্রুটি, নাকি মানে একটা পরিকল্পনা মাফিক সেখানে একটা ষড়যন্ত্র কাজ করেছে কোথাও? না, নিছক ভুল হলে তো সেটা ওখানে শুধরে যেত, ভুল তো হতেই পারে, কিন্তু সেটা যে পরিকল্পনা মাফিক এবং ইচ্ছে করে করা হয়েছে, পরে সেটা আমি একদম মানে বদ্ধমূল ধারণা হয়েছে যে ইচ্ছে করে করানো হয়েছে। কিন্তু আরেকটু সেই সঠিক যুক্তি দেখাতে পারছিল না ডাইরেক্টর স্যারও। আমি যখন বলেছি, উনি বলছেন যে আসলে আমাদের কিছু অনুষ্ঠান কাটছাট করতে হয়েছে, কাটছাট দেখলাম যে শুধু আমার গানটাই কাট হয়েছে। আমি ওনাকে বললাম যে আমি বাড়ি ঘরে গিয়ে কি বলবো স্যার, কেন গাছে আমাকে একটা কারণ দেখাবেন তো যে কেন আমার হয়নি স্যার, মানে কি অসুবিধা ছিল। আপনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কারোর বিরুদ্ধে? না, এমনি আমি বলতে পারবো না, এখন ওরাই জানবেন যে কি অসুবিধা ছিল। আমি এখনো সত্যি সত্যি জানি না যে কেন না করা হয়েছিল। সেটা যদি ওরা দিনের বেলা জানিয়ে দিত আমাকে যে কোনো একটা অসুবিধা হতে পেরেছে বা টাইম বেশি বা যে কোনো একটা অবস্থা কাটিয়ে রয়েছে, আমি দিনের বেলা জানলে শুধু হয়তো কষ্ট পেতাম, কিন্তু সেটা এত বড় আকারে হতো না। আমি মঞ্চে উঠে গেছি সন্ধ্যার পর, যাই হোক সেটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমি চাইবো যেন মানে আমার সাথে যেটা হয়েছে আগামী দিনে অনেক শিল্পীরা আরো অনেক গান বাজনা করবে, অনেক কবিতা হবে, অনেক নাটক হবে, কোনো আঙ্গিকের শিল্পীদের সাথে যেন এই ধরনের কোনো অপমানজনক আচরণ না হয়, সেটা সবারই খেয়াল থাকা উচিত। কি বলবেন, আপনার শেষ প্রতিক্রিয়া জানবো, মানে এই ধরনের ঘটনা রাজ্যের সংস্কৃতি চর্চায় কতটা আগামী দিনে সুফল বা কুফল বয়ে আনতে পারে যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয় রাজ্যে? না, এই যে এটা যে ভালো হয়নি, আমি আজকে সকাল থেকে ফেসবুক পোস্ট করার পরে কালকে থেকে অজস্র মানুষের মানে আমার পাশে ছিল, তারা বলেছে কাজটা ভালো হয়নি, সবাই মিলে বলছে।
এদের তো বলি যে আমরা এখনো সমাজে কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু এখনো বলার মানুষ প্রচুর রয়েছে, এবং আমি সমস্ত বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ এবং তোমাদের কাছে কৃতজ্ঞ যারা এই খোঁজ নিচ্ছ যে কি হয়েছে এবং কোনটা হতে দেওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়। এবং সাধারণত সবাই জানি আমরা একজন যে কোনো আঙ্গিকের শিল্পীকে যদি আমন্ত্রণ জানিয়ে কোন শিল্পীকে সেখানে অপমান করার অধিকার তো কারণ নেই। আপনি যেটা বলছেন, আপনি যে বলছেন যে এটা কোনোভাবেই ত্রুটি বা ভুল হতে পারে না, যারা আয়োজক কমিটি বা সরকারি ভুল হলে তো সেটা ওইখানে শুধরানো যেত। হ্যাঁ, এবং আপনাকে মঞ্চের সামনে পরবর্তী সময় ডেকে নিয়েও সেখানে আবার ক্যান্সেল করা হয়েছে। তার অর্থ হচ্ছে যে একটা পরিকল্পনা মাফিক আপনার মতো শিল্পীকে এখানে আটকে দেওয়া হয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো একটা হয়তো পছন্দ করেন না আমাকে, হতে পারে সেই ব্যক্তি যদি আমাকে যদি আগে বলে দিতেন তাহলে ঘটনাটা এতটা হয়তো মনে কষ্ট আমার হতো না, কিন্তু সেটা ওখানে নিয়ে গিয়ে কালকে আমার সত্যি একটা মনে হয়েছে আমি একটা নিরর্থক, আমার কোনো প্রয়োজনই নেই মনে হয়েছে। তো ওই সময়টাতে আমার নিজেকে একটা নিজের আপনার কোনো বক্তব্য থাকবে রাজ্যের সরকার কিংবা মুখ্যমন্ত্রীর প্রতি? না, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয়জন এবং উনি অনেক অনেক ভালো ভালো কাজে যুক্ত হচ্ছেন। শুধু মানে এটাই চাইবো যে কোনো আঙ্গিকে সংস্কৃতি অঙ্গনের যে কোনো শাখা কোনো শিল্পীর সাথে যেন এই ধরনের অপমানজনিত ঘটনা না হয় সেদিকে যাতে খেয়াল রাখে। ওরা অনেক অনুষ্ঠান করছেন, অনেক বড় কাজ নিয়ে যাচ্ছেন এবং সেগুলি সাফল্যের সাথে হচ্ছেও, আমরা খুবই আনন্দিত, কিন্তু এর মাঝে এই ঘটনাগুলি খুবই মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ধন্যবাদ আপনাকে রিপোর্টার টিভি ত্রিপুরাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। রাজ্যে এভাবে সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী অমর ঘোষকে অপমান করার ঘটনায় এখন মুখ্যমন্ত্রী বা সরকার কি ব্যবস্থা গ্রহণ করবেন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল, আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।